স্বাগত। এখন সকালের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এ নিয়ে এখন সকালে থাকছে সবশেষ খবর। হিন্দু মুসলমান সবাই মিলামা একত্রিত হয়ে আমরা রাত্রি যাপন দিচ্ছি। আমাদের এলাকার গণ্যমান্য মুসলিম ভাইয়েরাও আসছে, মুরব্বীরাও আসছে, অনেক নেতাকর্মীরাও আসছে। ইসলামী ঐক্য পরিষদের লোকরা স্বেচ্ছাসেবক হিসাবে আসেন। শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে তো আমাদের সাথে আমাদের আরো স্টুডেন্ট ছিল। আমরা ভালো আছি, আমাদের এমনি কোনো অসুবিধা হচ্ছে না। যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা ভলেন্টিয়ারের জন্য আমরা প্রস্তুত আছি। ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচুর পরিমাণ গুজব ছড়াইতেছে। সারা পৃথিবীতে এই গুজব করে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। একটা গুজব আসলে আমরা মাইকিং করি যে সবাই সচেতন থাকেন। যতগুলো ঘটনা হয়েছে সেটা যেন আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের স্থাপনা ও মন্দিরে হামলা নিয়ে সত্য ঘটনার বাইরেও আছে গুজব, স্বীকার করছেন সনাতনেরাই। উস্কানিতে জড়িত না হওয়ার পরামর্শ তাদের। এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতে সদ্য বিদায়ী সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর গ্রেপ্তার প্রসঙ্গ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বেসরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার তোপের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। এর পরপরই তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা গা ঢাকা দেন। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। সনাতন ধর্মাবলম্বীদের বেশ কিছু স্থাপনা ও মন্দিরে হামলার ঘটনা ঘটলেও বড় অংশ আছে গুজব। এছাড়াও শিক্ষার্থী, নানান পেশার মানুষেরা এখনো দিয়ে যাচ্ছেন মন্দিরের নিরাপত্তার জন্য পাহারা। শিক্ষার্থীরা বলছেন যতদিন না আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন তারা পাহারা দিয়ে যাবেন। অন্যদিকে পূজা উদযাপন কমিটির নেতারা বলছেন সত্য ঘটনার বাইরেও আছে গুজব, তবে সরকারকেই গুজব প্রতিরোধে নিতে হবে ব্যবস্থা। বিস্তারিত জানাবেন নাজমুস সাকিব। কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটলে গত 5 আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। এতে বিচ্ছিন্নভাবে ঘটে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে মন্দিরে হামলার ঘটনা, যার কিছু অংশ সত্য হলেও অধিকাংশই দেখা যায় গুজব ও অসত্য। নারায়ণগঞ্জের দেওভোগ গ্রামে গিয়ে দেখা যায় এখানে অধিকাংশ সনাতন ধর্মাবলম্বীদের বাস। এলাকাটিতে অন্তত 10টির বেশি মন্দির আছে। সবচেয়ে বড় লক্ষ্মী নারায়ণ মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা হয়। জানান এখানে কোনো ধরনের হামলা হয়নি, তবে সতর্কতার জন্য তারা পাহারা দিয়েছেন। আমাদের একটা তো নিরাপত্তার প্রয়োজন। আমরা ভালো আছি, আমাদের এমনি কোনো অসুবিধা হচ্ছে না। অন্যদিকে এলাকাবাসী বলছে মন্দিরে কোনো হামলা হয়নি, বরং শিক্ষার্থীরা এসে মন্দির পাহারা দিয়েছে। না, আমাদের কোনো ক্ষতি হয় নাই, ওরকম কোনো ক্ষতিই হয় নাই। আমাদের এলাকার গণ্যমান্য মুসলিম ভাইয়েরাও আসছে, মুরব্বীরাও আসছে, অনেক নেতাকর্মীরাও আসছে, কিন্তু তারা আমাদের অনেক সহযোগিতা করতেছে। পাশেই রামসীতা, লোকনাথ বাবা, গৌরনিতাই, শনি মন্দির সহ আছে বেদান্ত আশ্রম। এসব মন্দিরে প্রতিদিন কয়েকশো মানুষের আসা যাওয়া। তারা বলেন শিক্ষার্থীদের সঙ্গে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে মন্দির পাহারা দিয়েছে। হিন্দু মুসলমান সবাই মিলামা একত্রিত হয়ে আমরা রাত্রি যাপন দিচ্ছি পাহাড় এলাকা পাহাড়ের জন্য, মন্দিরের জন্য, যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে। কারণ একটা গুজব আসলে আমরা সবাই সচেতন হই বা আমরা মাইকিং করি যে সবাই সচেতন থাকেন। মন্দিরে কোনো ধরনের হামলার শঙ্কা নেই বলে জানান লোকনাথ মন্দিরের সভাপতি। 5 তারিখ বিকালবেলায় ইসলামী ঐক্য পরিষদের লোকরা স্বেচ্ছাসেবক হিসাবে আসেন। ওরা 4টার দিকে আসে,
রাত্র 10টা পর্যন্ত ছিল। এখানে 10-15 জন শিক্ষার্থী অনুমান 1:15টার দিকে আসছিল। ওরা এসে একটা সবার সাথেই ওই মহড়া করে গেছেন। অন্যদিকে কেরানীগঞ্জের মন্দির ঘুরে দেখা যায় এখানেও হয়নি কোনো হামলার ঘটনা। সনাতন ধর্মের ভক্তরা বলেন, শিক্ষার্থী ও সনাতন ধর্মের মানুষেরা মন্দির পাহারা দিলেও হামলার শঙ্কা ছিল না। আমাদের যে গ্রামবাসী আছে আমরা সবাই দেই, কিছু ছাত্র শিক্ষার্থীরা এরাও আমাদের সাথে এখানে রাত্র কাটাইছে। নিরাপত্তার জন্য আমরা এখানে নিজেরাই পাহারা দিচ্ছি লোকজন নিয়ে। শিক্ষার্থীরা যারা মন্দির পাহারা দিচ্ছেন তাদের ভাষ্য, মন্দির ও সনাতন ধর্মের মানুষদের নিরাপত্তায় তারা কাজ করছেন। পাশাপাশি কেউ যেন গুজব ছড়াতে না পারে সেজন্য অনলাইনে সক্রিয় রয়েছে শিক্ষার্থীরা। শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে তো আমাদের সাথে আমাদের আরও স্টুডেন্ট ছিল, বিকেলে এক টিম ছিল, সকালে এক টিম ছিল। তো এখানে আমাদের ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচুর পরিমাণ গুজব ছড়াইতেছে। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছি, আমরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় কন্ট্যাক্ট রাখছি। সুযোগ নিয়ে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে তাই আলেম সমাজ মন্দির পাহারায় নিয়োজিত হয়েছেন বলে জানান। শিক্ষক ছাত্ররা মিলে তাই আশপাশের মন্দির পাহারায় নেমেছেন তারা। যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা ভলেন্টিয়ারির জন্য আমরা প্রস্তুত আছি। আমরা এখানে ইনশাআল্লাহ তাদের আমরা জানমাল নিয়ে আমরা তাদেরকে পাহারাদারি করব। বাস্তব নির্যাতনের বাইরেও গুজব আছে, তবে যা ঘটেছে তার যেন শাস্তির ব্যবস্থা করা হয়। এছাড়া গুজব প্রতিরোধে সরকারের তরফ থেকে যেন ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আবেদন করেন এই নেতারা। আমরা যে কালেকশনগুলো আমরা যা দেখেছি, শুনেছি বা আমাদের কমিটির মাধ্যমে যা পেয়েছি, এটা বাস্তব যেগুলো নির্যাতন হয়েছে সেই ঘটনাগুলোই আমরা সরকারের কাছে উপস্থাপন করা। যতগুলো ঘটনা হয়েছে সেটা যেন আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। গুজব তো সবসময়ের জন্যই খারাপ। সারা পৃথিবীতে এই গুজব করে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। সে গুজবের নেগেটিভ ইম্প্যাক্টই বেশি। সারা দেশের মন্দির কিংবা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন সেই সব জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেই সব জায়গায় যাতে না ঘটে তার জন্য শিক্ষার্থী কিংবা মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু পাহারা দিচ্ছেন। এর বাইরেও যারা এখানকার সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা এই রাত জেগে এই মন্দির কিংবা তাদের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সব জায়গায় পাহারা আরও বাড়িয়েছেন। তবে তাদের দাবি আগামী দিনগুলোতে যাতে আইনশৃঙ্খলা বাহিনী এইসব জায়গায় পাহারায় নিয়োজিত থাকে, তাতে হয়তো এইসব জায়গাগুলোতে শান্তি শৃঙ্খলা আরও ফিরে আসবে। নাজবুস সাকিব, এখন নারায়ণগঞ্জ। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার বিক্ষোভে সিলেটে সাম্প্রদায়িক হামলার কোনো ঘটনা ঘটেনি। বিভাগের 4 জেলায় ব্যক্তি পর্যায়ের দ্বন্দ্ব বা রাজনৈতিক দমনপীড়নের কারণে কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাদের বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। তবে আক্রমণের আঁচড় লাগেনি কোনো ধর্মীয় উপাসনালয়ে। সম্প্রীতির শহর সিলেটে কোনো ধরনের উস্কানিতে জড়িত না হওয়ার আহ্বান সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দরা জানিয়েছেন। বিস্তারিত জানাবেন গোলজার আহমেদ, ছবি তুলেছেন সেলিম মিয়া। গেল 5 আগস্ট সারা দেশের মতো বিজয় উল্লাসে ফেটে পড়ে সিলেটের ছাত্র জনতা। বিক্ষুব্ধ হয়ে ওঠে রাজনৈতিক দমনপীড়নের শিকার সাধারণ মানুষ। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের ঘটে বহিঃপ্রকাশ। ধর্মবর্ণ নির্বিশেষে হামলা হয় আওয়ামী লীগ নেতাদের দোকানপাট ও বাসাবাড়িতে। তবে মসজিদ, মন্দির সহ কোনো উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেনি। আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র 30টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি। তবুও সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনাগুলোকে ধর্মীয় মোড়কে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে। বিচ্ছিন্ন সভা সমাবেশ ও মিছিল থেকে বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন। এরই ধারাবাহিকতায় সিলেটেও মাঠে নামেন সনাতন ধর্মের মানুষ। স্লোগানে, বক্তৃতায়, মন্দির মণ্ডপে হামলারও অভিযোগ করেন তারা। তবে সিলেটে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তাদের ধর্মীয় নেতারা। রাজনৈতিক নেতা নেত্রীদের বিরুদ্ধে কিছু আক্রমণ হয়েছে। তো রাজনৈতিকভাবে আমরা কারো ব্যবসায় যদি এফেক্টেড হয়ে থাকে সেটা আমাদের সনাতনীদের ইস্যু না, কিন্তু আমরা যারা সনাতনী আছে এই সনাতনীর মধ্যে সিলেটে কোনো মন্দির এখন পর্যন্ত কোনো এফেক্টেড হয় না। সনাতন ধর্মের নেতারা বলছেন সিলেট এখনও সম্প্রীতির শহর। সার্বজনীন মন্দিরে কেউ হামলা করেনি।
উল্টো নিরাপত্তার স্বার্থে হিন্দু মুসলিম এক হয়ে পাহারা বসিয়েছেন প্রত্যেকটি মন্দিরে। তারা বলছেন, ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব কাজে লাগিয়ে এক শ্রেণীর মতলববাজ আতঙ্ক তৈরি করে সাধারণ সনাতনীদের খেপিয়ে তোলার চেষ্টা করছে। ব্যক্তিগত স্বার্থ হিসাবে অনেকে এটারে রাজনৈতিক ইস্যু হিসাবে সেটা প্রয়োগ করে নেয়। মুসলিম ছেলেরা এরাও আমরা পাড়া দিচ্ছি, তারাও আমরা সহযোগিতা করছি। সিলেট বিভাগের 4 জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 2500-এর মতো মন্দির ও ধর্মীয় উপাসনালয় আছে। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জেও কোনো মন্দির মণ্ডপ বা আশ্রমে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বজায় আছে সম্প্রীতির সমাজ, বলছেন পণ্ডিত পুরোহিতরাও। আমাদের এলাকায় এ পর্যন্ত এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর আমাদের এলাকার মানুষগুলা খুবই সাম্প্রদায়িক সম্প্রীতির লেভেল ওরা বজায় করে চলে। জামায়াতের নেতা ইসলা ইয়ারি আমরা হইয়াছেন যে যদি কোনো সমস্যা হয় তো তারা ফোন দিয়ে আমরা জানাইতাম, তারা নম্বর দিয়ে গেছেন এবং গ্রাম ওখানে শান্তভাবে আছে, কোনো হস্তক্ষেপ করে নাই। হবিগঞ্জ ও সুনামগঞ্জের মসজিদ মন্দিরেও স্বাভাবিকভাবে চলছে ধর্মীয় আচার ইবাদত। সংখ্যালঘুদের উপর কিংবা তাদের বাসাবাড়ি ও দোকানপাটে তেমন কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। এখন পর্যন্ত আমাদের সুনামগঞ্জ জেলার মাঝে কোথাও কোনো সংবাদ আমরা পাইনি। মুসলমান সম্প্রদায়ের ভাইরা আমাদেরকে যথেষ্ট এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করতেছে। সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দরা বলছেন, সিলেট অঞ্চল বরাবরই সম্প্রীতির অন্যতম উদাহরণ। রাষ্ট্রের সংকটকালীন সময়ে ধর্মবর্ণ নির্বিশেষে দেশ গঠনে সম্মিলিত চেষ্টাই হোক প্রধান লক্ষ্য। গুলজার আহমেদ, এখন সিলেট। কোটা সংস্কার আন্দোলনে গুলিতে চোখ হারিয়েছেন অনেকে। শুধুমাত্র গেল কিছুদিনে আন্দোলনে আহত হয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছেন 706 জন রোগী, যাদের মধ্যে অস্ত্রোপচার করাতে হয়েছে 487 জনের। এসব রোগীদের বড় একটি অংশের চোখে গুলি লাগে, ফলে চিরতরে হারাতে হয় চোখের আলো। দেলাওয়ার দুলানের প্রতিবেদন। আড়াই বছরের সন্তানের ডাকে সাড়া দিলেও তাকে প্রাণ ভরে দেখার শক্তি নেই বাবা জুয়েল মণ্ডলের। পুলিশের ছররা গুলিতে বাঁ চোখ হারিয়ে ক্ষতিগ্রস্ত ডান চোখে পৃথিবীর আলো ফিরবে কিনা সে শঙ্কায় গুনছে দিনক্ষণ। অটোরিকশার চাকা ঘুরলেই জীবনের চাকা ঘুরে এ দম্পতির। তবে আগস্টের 5 তারিখের পর থমকে আছে জীবনের আয় রোজগার। চোখের আলো হারানোর সঙ্গে চরম অনিশ্চয়তায় পড়েছে বাকি জীবন। এখন তো গাড়ি চলিচ্ছে না, এখন গাড়ি চার্জও দেওয়া নেই। এখন সংসার চলার তো যাই রোজগার করতো তাই তো বেকার হয়ে গেছে। এখন ওনার নিজেরই চলাফেরা কষ্ট ধরে ধরে লিয়ে চলায়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসাদের একটি বড় অংশ শিক্ষার্থী, যারা এখনও তীব্র যন্ত্রণায় দিন পার করছেন। আমার বাম চোখে 3টা গুলি লেগেছে, 2টো অপারেশন করে বের করা হয়েছে, আর একটি গুলি আমার চোখের ভিতরে এখনো আছে। এখনো আমার যন্ত্রণা করতেছে। দোনো চোখেরই মনের পিছনে যে রেটিনা, এই রেটিনা ফাইটে গেছে বুলেটের আঘাতে। ডাক্তার বলছে যে আমি এই চোখ ড্যামেজ, এই চোখে আর দেখব না। একমাত্র কর্মক্ষম ব্যক্তিদের এমন অবস্থা যেন অন্ধকার নেমে এসেছে এসব পরিবারে। অনিশ্চিত ভবিষ্যৎ তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। নতুন সরকারের কাছে চেয়েছেন জীবিকার নিশ্চয়তা। স্বাধীনতার জন্য কাজ করেছি, দেশের মুক্তির জন্য কাজ করেছি। চিকিৎসা যেন পায়, সেবা যেন পায়, তারা যেন সুস্থ হইতে পারে। যারা এই ছাত্র আছে তাদের তো একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার যেন তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে। ওরা দেখতেই পারে না, তখন তো সরকার কিছু পরীক্ষার মতো কিছু দিবে না, না দিলে আমরা কিভাবে চলবো। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘাতে আহত হয়েছেন এরা। কিছু বুঝে ওঠার আগেই শরীর ও চোখে ছররা গুলি লাগে। কেউ কেউ দৃষ্টি হারিয়েছেন চিরতরে, কেউ বা হয়েছেন মারাত্মক জখম। চোখে জখম বা আঘাতের বাইরেও অনেকের শরীরের অন্যান্য অংশেও আঘাত নিয়ে এ হাসপাতালে এসেছেন, যা সামাল দিতে হিমশিম অবস্থায় পড়তে হয়েছে। হঠাৎ করে একদিনে এত রোগী আসছিল যে আমরা এই সামলানোটা হিমশিম খেয়েছি। আমরা 24 ঘন্টা 11টা টেবিলে 24 ঘন্টা অপারেশন হয়েছে, রাত দিন আমার ডাক্তার যারা আছে সবাই মিলে অপারেশন করেছে। কারো 2 চোখে, কারো 1 চোখে দৃষ্টি হারাবেন। আর চিকিৎসা নেওয়ার পর
অনেকেরই দৃষ্টি কিছুটা ইমপ্রুভও করবে। সব যখন বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে রেফার করা রোগীরা আসছেন বলে জানালেন হাসপাতালটির পরিচালক। আমাদের এখানে টোটাল 706 জন রোগী এসেছিল, এর মধ্যে 579 জন রোগীকে আমরা ভর্তি দিয়েছি, আর বাকিগুলো প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। আর অপারেশন আমরা করেছি 487 জন। দেশের ক্রান্তিলগ্নে অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে এসব যোদ্ধাদের প্রয়োজনে আরও উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি পরিবারের। দেলোয়ার দুলন, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। 5 আগস্ট রাজশাহীতে লুট হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্যবান জিনিসপত্র। শুধুমাত্র হাইটেক পার্ক থেকেই 34 থেকে 64 কোটি টাকার মালামাল লুটের দাবি প্রতিষ্ঠানটির সমন্বয়কের। হারানো ও লুটের মালামাল উদ্ধারে সপ্তাহ জুড়ে কাজ করছে শিক্ষার্থী ও সেনা সদস্যরা, যাতে উদ্ধার হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের 15 থেকে 25% মালামাল। উদ্ধার হওয়া মালামালের সুরক্ষা ও সঠিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরে কন্ট্রোল রুম খোলার পরিকল্পনা করছে জেলা প্রশাসন। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। সবুজে নির্মল শান্তির ঝকঝকে শহরটা কোথায় যেন মলিন। নগরের সেবাঘর বা শৃঙ্খলার পুলিশ ফাঁড়ি সবটা ঝলসে গেছে। স্তব্ধ পড়ে থাকা ভবনগুলোতে নেই কোলাহল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে খোয়া যায় এসব ভবনের কোটি কোটি টাকার মূল্যবান মালামাল। সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাক্স, সনদ, নবায়ন বা আর্থিক হিসেবের নথিসহ মূল্যবান দলিল দস্তাবেজ। পার্কের অফিস, প্রত্যেকটা কাউন্টার, প্রবেশ গেট, 3টা প্রবেশ গেট, রাইডের কাউন্টারগুলো প্রত্যেকটা তছনছ করে একেবারে কোনো দাহ পদার্থ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। তারা অনেক কোম্পানি 2 কোটি 4 কোটি টাকা পর্যন্ত তারা লস করেছেন আর কি। হারানো মালামাল ফেরতে আওয়াজ তোলেন শিক্ষার্থীরা। তাদের সহায়তায় আসে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। খোয়া যাওয়া এসব রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে তৎপর হয় সেনাবাহিনীও। সপ্তাহ জুড়ে নগরের বিভিন্ন মহল্লায় অভিযান চালাচ্ছেন তারা। তাতে কিছু মালামাল ক্ষতবিক্ষত হয়ে গেলেও অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে অফিসগুলোর আসবাব, কম্পিউটার, ল্যাপটপ, জেনারেটর সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। আমাদের কাছে লিস্ট আছে যে কোন কোন এলাকায় মূলত মালামালগুলো নেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত সবগুলো এলাকা ক্লিয়ার না করছে ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে। আমরা এক দিন হয়তো 3-4 ট্রাক করে মাল ফেরত পাচ্ছি, সেগুলো ম্যাজিস্ট্রেটকে আমরা বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে অন্য কোথাও আবার যাচ্ছি। ওই দিন লুট হয়েছে কেন্দ্রীয় উদ্যানের পুকুরের মাছ, খাঁচার পাখিও, যার মধ্যে ফেরত পাওয়া গেছে কয়েকটি ঘুঘু আর 3টি টিয়া। এসব মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক নেতারাও। কিছু কিছু প্রতিষ্ঠান তাদের সম্পদ ফিরে পাচ্ছে, তবে তা 15 থেকে 25%। এক্ষেত্রে খোয়া যাওয়া মালামাল ফেরতে শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করছে সেনাবাহিনী। আর এসব মালামালের সুরক্ষায় নগরীর নভ থিয়েটারে একটি কন্ট্রোল রুম খোলার পরিকল্পনা করছে জেলা প্রশাসন। লিস্টিং হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক এবং এগুলো পরবর্তীতে সরকারি জায়গায় রাখা হচ্ছে। যেমন আরএমপিতে রাখা হয়েছে, তারপরে নগর ভবনে রাখা হয়েছে, কালেক্টরেট অফিসে রাখা হয়েছে আনসারের। তো এইভাবে আমরা রিকভারিগুলি চলমান রেখেছি। এই নভ থিয়েটারের নিচের ফ্লোরে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন বিশাল বড় জায়গা। এখানে যদি একটা বুথ করা যায়, সেখানে সেনাবাহিনীর লোক থাকবে, আপনাদের প্রতিনিধি থাকবে, পুলিশ বাহিনীর লোক থাকবে, আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা থাকবে, তাহলে একটু সুশৃঙ্খল হতে পারে। গেল 6 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের লুট হওয়া মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করে রাজশাহীর শিক্ষার্থী ও সেনাবাহিনী। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।
সুনামগঞ্জে 15 দিনের ব্যবধানে বেড়েছে বেশ কিছু সবজির দাম। বেশিরভাগ সবজিতে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। মেহেরপুরের বাজারেও আগাম জাতের শীতকালীন সবজি উঠতে শুরু করছে, তবে দাম চড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের পৌর শহরের পুরাতন জেল রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ ও মেহেরপুর বড় বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। লিপসন, আপনার কাছে জানতে চাই প্রথমেই বাজারের সরবরাহ কেমন দেখছেন, এবং এই যে বলছিলাম দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এই দাম বাড়ার মূলত কারণ কি হিসেবে বলছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা? মিম, শুরুতেই যদি বলি, গত 10 থেকে 15 দিন ধরে কিন্তু সুনামগঞ্জের যে বাজারগুলো রয়েছে, অর্থাৎ শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে যে বাজারগুলো রয়েছে, প্রতিটি বাজারই কিন্তু সবজির দাম বেশ চড়া। বিশেষ করে কিন্তু আমরা আজকে সকালে পৌর শহরে যে 2 থেকে 3টি বাজার রয়েছে, সেই বাজারগুলো আমরা ঘুরে দেখেছি। তবে আমরা দেখেছি বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবজির যে সরবরাহ সেটা কিন্তু রয়েছে, তারপরেও কিন্তু দামটা আসলে আকাশ ছোঁয়া বলা যায়। বিশেষ করে যদি বলি, আমরা এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জের সবচেয়ে বড় যে সবজির বাজার, অর্থাৎ এই বাজারে কিন্তু প্রতিদিন 20 থেকে 40 লাখ টাকার সবজি কিন্তু আসলে বিক্রি করা হয়। এই বাজারটিতে রয়েছে, আমরা পুরো বাজারটি কিন্তু আসলে ঘুরে দেখেছি। আমরা যদি আজকে বাজার দর সম্পর্কে বলি, প্রতি কেজি আলু কিন্তু 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, টমেটো কিন্তু 160 টাকা, সেই সাথে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ ঝিঙ্গা থেকে শুরু করে মূলা, গাজর, এই যে সবজিগুলো, প্রতিটি সবজি কিন্তু আসলে 60 টাকার উপরে বিক্রি করা হচ্ছে, যার ফলে কিন্তু আসলে প্রতিনিয়ত সবজির যে দাম, সেই দামটা বাড়ায় কিন্তু এখানকার যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসলে বেশ বেকায়দায় পড়েছেন। তবে দাম বাড়ার বিষয়ে যদি বলি, আমরা যে জুনের শুরু থেকে কিন্তু সুনামগঞ্জে 3 দফা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, এতে কিন্তু এই জেলার প্রায় 700 হেক্টর যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু আসলে নষ্ট হয়, যার একটি প্রভাব কিন্তু আসলে বাজারে পড়েছে। তারপরেই যদি বলি যে সারা দেশে যে আসলে ছাত্ররা যা আন্দোলন করেছিল, তার ফলে কিন্তু আসলে সারা দেশে কারফিউ জারির পর থেকে কিন্তু আসলে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে অন্যান্য জেলা থেকে সবজি আমদানি করতে পারেননি, যার ফলে কিন্তু তারও একটি আসলে প্রভাব বাজারে পড়েছে। যার ফলে যদি বলি, এখন আসলে পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে সবজির পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকলেও কিন্তু আসলে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে সবজির দাম, যেহেতু গাড়ি পথে তারা সবজি আনছেন, যার ফলে কিন্তু আসলে সবজির দাম তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। মিম, এবারে আমরা যাব মেহেরপুর বড় বাজারে, সেখানে আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, বাজারে আগাম জাতের শীতকালীন সবজি ইতিমধ্যে উঠতে শুরু করেছে বলছিলাম, কিন্তু দাম অনেকটাই বেশি। এটির কারণ কি সরবরাহ কম রয়েছে কিনা, বিস্তারিত একটু জানাবেন। মিম, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। সারা বছরেই বিভিন্ন ধরনের সবজি কিন্তু মেহেরপুরে উৎপাদিত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর বড় বাজারে। এই বাজার থেকে কিন্তু মেহেরপুর সদর উপজেলা এবং মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে যারা খুচরা ব্যবসায়ী তারা কিন্তু এই বাজারে আসে এবং এখান থেকে সবজি সংগ্রহ করে এই 2 উপজেলার বিভিন্ন হাট বাজারে কিন্তু ছড়িয়ে যায়। আমি যদি আপনাকে বলি যে আজকে আমি দেখলাম যে মেহেরপুর বাজারে বেশ কয়েকদিন থেকে যে আগাম জাতের যে শীতকালীন সবজি সেটি কিন্তু উঠতে শুরু করেছে এবং সরবরাহ কিন্তু বেশ অনেকটাই বেড়ে গেছে, যার ফলে দাম কিন্তু তুলনামূলকভাবে কমই বলতে পারেন। কারণ গত 15 দিন বা 20 দিন আগে যে সমস্ত সবজির দাম ছিল 50 টাকা বা 60 টাকা, সেটি কিন্তু এখন 25 থেকে 30 টাকা বা 35 টাকাতে বিক্রি হচ্ছে। আমি যদি আজকের দাম বলি, আজকে প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, ফুলকপিও 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পালং শাকের দামটা কিছুটা বেশি, আজকে পালং শাক বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি 45 থেকে 50 টাকা, যেটি খুচরা বাজারে 60 টাকা করে বিক্রি হবে। এছাড়াও মূলার শাক উঠতে শুরু করেছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এছাড়াও বেশ কিছু শীতকালীন সবজি কিন্তু আমরা বাজারে দেখছি। এছাড়াও যদি আপনাকে বলি, শীতকালীন সবজির পাশাপাশি অন্যান্য যেসব সবজি সেসব সবজিও কিন্তু সরবরাহ স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছ থেকে মেহেরপুরে আগাম শীতকালীন সবজির সর্বশেষ। সবজির বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী লিপসন আহমেদ এবং মুজাহিদ আল মুন্না। এদিকে কুমিল্লার বাজারে সরবরাহ বেড়েছে মাছ, মাংস এবং সবজির, এবং কিছু পণ্যের দাম কমলেও এখন অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ পণ্যের দাম। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। কুমিল্লার বাজারে কিছুটা কমেছে সবজি, মাছ, মাংসের দাম, তবে কিছু কিছু সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম এখনও অপরিবর্তিত রয়েছে। এক সপ্তাহ পর কাঁচা মরিচের ঝাঁজও কমেছে বাজারে। 280 টাকার মরিচ বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। 100 টাকা বা তারও বেশি কেজি দরে বিক্রি হচ্ছে করলা, সিম, টমেটো, ধনেপাতা। 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে
পটল, বেগুন, ছড়া, লতি, ঢেঁড়স, কুমড়া, লাউ। 10 থেকে 15 টাকা কমেছে পটল ও পেঁপের দাম। এদিকে আলুর দাম 40 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। বিক্রেতারা বলছেন বর্ষায় সবজির উৎপাদন কমছে, তাই বাজারে দাম কিছুটা বাড়তি। বৃষ্টির কারণে সবজির দাম বাইরে গেছে। আপনার এখন বৃষ্টি না থাকলে কমে যেত। কইটা কেনা লাগে জায়গায় 40 টাকা, টানতে আনতে 50 টাকা পড়ে যায়, আমাকে বেচা লাগে 60 টাকা। করলাটা এখন একটু আনসিজন, বর্ষাকাল। আপনার এটা কোটবাড়ি পাহাড়ের করলা, তাই আজকে 100 টাকা আমরা বিক্রি করতেছি। আর অন্যান্য মালের দাম মোটামুটি ঠিক আছে। আর ক্রেতারা বলছেন মধ্যবিত্তের জন্য বাড়তি দামে সবজি কেনা অনেকটাই দুঃসহ, তাই বাজার মনিটরিং এর দাবি তাদের। দ্রব্যমূল্য কিনতে গেলে বিশেষ করে সবজি জাতীয় আইটেম অনেক দাম। বর্তমানে যে ব্যবসায়ী যে সিন্ডিকেট অথবা তারা যেভাবে জুলুম করতেছে সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য মনিটরিংটা খুবই প্রয়োজন। বাজারে দেশি মাছের চেয়ে চাষের মাছই বেশি মিলছে। সরবরাহ ভালো থাকায় দাম কমেছে 30 থেকে 50 টাকা। এদিকে ব্রয়লার মুরগি 150 ও সোনালী 270 টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 750 ও খাসি 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কুমিল্লায়। বিগত কয়েকদিন থেকে আজকে মাছের দাম একটু কম আছে। সব মাছের থেকে মনে করেন 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা কমে গেছে। লেয়ার হচ্ছে 340 আর সোনালী হচ্ছে 270। সপ্তাহ ব্যবধানে কিছুটা স্বাভাবিক হয়েছে কুমিল্লার বাজার। ভোক্তাদের দাবি, সিন্ডিকেট না ভাঙলে মধ্যবিত্তের নাগালের বাইরে থাকবে অনেক পণ্যের দাম। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এখন সকালে নিচ্ছি আর একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতায় আবারও বাংলাদেশের রোহিঙ্গা ঢলের আশঙ্কা করা হচ্ছে। সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি ও কোস্টগার্ড। গত এক সপ্তাহে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় 44 জন রোহিঙ্গার মরদেহ ভেসে এসেছে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সৈকতে। দালালের সহযোগিতায় অনুপ্রবেশের পর বেশ কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। এদিকে গত 5 আগস্ট বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টাকালে সীমান্তের ওপর ড্রোন হামলায় 2 শতাধিক রোহিঙ্গার মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এমন পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টায় উদ্বিগ্ন স্থানীয়রা। মন্তোষ বেদকর প্রতিবেদন। নাফ নদীর তীরে কক্সবাজারের টেকনাফের শাহপুরীর দ্বীপের জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ইমাম শরীফের বাড়ি। বাড়ির সামনে নদী পেরোলেই মিয়ানমার, যেখানে দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত চলছে দীর্ঘদিন ধরে। মাঝে মধ্যে ওপার থেকে ভেসে আসে ভারী গোলাবারুদের শব্দ। যুদ্ধ বিমানের ওড়াউড়ি আর বোমা বর্ষণে কাঁপে এপারও। এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহে বাড়ির কাছে ও আশপাশের নদী তীরে ভেসে এসেছে অন্তত 13 রোহিঙ্গার মৃতদেহ। আর রাতের আধারে ছোট নৌকায় বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। নিজের চোখে দেখা সেসব ঘটনার বর্ণনা করেছেন ইমাম শরীফ। রোহিঙ্গাকে সুমরের আর কিছু সুলঝারি উড়ি যার এর দুধ কিনি বিজিবি ফাইলে সরাই আবার কিন্তু সুলঝারি উড়ে তারা শগুন দেখি সরাই দেয়। স্থানীয়রা বলছেন নাফ নদীর ওপারে চলমান সংঘাতময় পরিস্থিতি ও বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার সুযোগে রোহিঙ্গারা আবারও অনুপ্রবেশের চেষ্টা করছে। আর তাদের সহযোগিতা করছে স্থানীয় একটি দালাল চক্র। অন্তত 10টি পয়েন্ট দিয়ে ইতিমধ্যে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে এবং বাংলাদেশে থাকা স্বজনদের কাছে আশ্রয় নিয়েছে। অনুপ্রবেশকারী কিছু রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছে বিজিবি। এখানে অলরেডি রোহিঙ্গা আছে আগে থেকে, এগুলো দিয়ে আমরা পারতেছি না। আরও রোহিঙ্গা আসলে তো আমাদের জন্য অনেক কষ্টদায়ক হবে। জীবিত মানুষ অনেক উঠলো। আমাদের গোলাশ্বরে বিজিবির যে পোস্ট ছিল, এখানে 60 জন 70 জন ছিল। এটা বিজিবি একটা গাড়ি নিয়ে গেছে, এটা আমরা জানি। অনেক লাশ পাওয়া গেছে সাবরডিফে, মনে হয় আমার মনে হয় সাবরডিফে 87 লাশ পর্যন্ত ওখানে দফন করা, কাফন দাফনের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের মাদ্রাসায় 4টা মনে হয় 5টা দাফন করছে, গোলাপাড়ার মাদ্রাসায় 5-6টা দাফন করছে, আবার ওই দারুশরীফ মাদ্রাসায় 2-3টা দাফন করছে। বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকাডুবির ঘটনায় টেকনাফের বিভিন্ন সৈকতে ভেসে এসেছে অন্তত 44 জনের বেশি রোহিঙ্গার মরদেহ।
এ পর্যন্ত কত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে সে তথ্য নেই বিজিবি কিংবা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কাছে। তবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৭১ কিলোমিটার সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। জলসীমান্তে তৎপরতা বাড়িয়েছে কোস্টগার্ডও। এটা ওইভাবে স্পেসিফিক কোনো পরিসংখ্যান নাই আমাদের হাতে। আমরা যখন যেটা আসছে ওইভাবে প্রতিহত করেছি। আমরা কাকুই ভাবে হেফাজতে রাখি না, যারাই আসছে তাদেরকে আমরা পুশব্যাক করে দিয়েছি। মানে পুশব্যাক বলতে ঢুকতে দেয় নাই আর কি। 10 লক্ষাধিক মানুষকে নিয়ে এক ধরনের বড় রকম সমস্যার মধ্যে আছি। আমরা এখন আর একজন রোহিঙ্গা বা অন্য কোনো ব্যক্তিকেও বাংলাদেশে প্রবেশ করে দেওয়ার ক্ষেত্রে প্রস্তুত নই। মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতন ও গণহত্যার মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে পালিয়ে আসে ৭.৫ লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে জেলার ৩৩টি আশ্রয় শিবিরে নতুন পুরনো মিলিয়ে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। এখন কক্সবাজার। প্রায় ৩২ বছর পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধ হলো ময়মনসিংহের বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল আদায়। সেনাবাহিনীর কর্মকর্তা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সেতুর টোল আদায় সাময়িকভাবে বন্ধ করেছেন। এতে খুশি যানবাহন চালক ও স্থানীয়রা। দাবি জানান স্থানীয়ভাবে টোল আদায় বন্ধের। হারুনুর রশিদের প্রতিবেদন। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু চালু হয় ১৯৯২ সালের ১ জানুয়ারি। স্থানীয়দের কাছে সেতুটি পাটগুদাম সেতু নামেও পরিচিত। ময়মনসিংহের সাথে চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ সহজ করেছে এই সেতু। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪৫৫ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি চালুর দিন থেকেই টোল আদায় শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। শুরুতে বছর বছর ইজারা দিয়ে টোল আদায় করা হলেও ২০২১-২২ অর্থ বছর থেকে ইজারা দেয়া হয় ৩ বছরের জন্য। ব্রিজ পারাপারে প্রকারভেদে প্রতিটি যানবাহন থেকে আদায় করা হতো ১০ থেকে ২৭০ টাকা। সম্প্রতি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধ করে দেয়া হয়েছে টোল আদায়। এতে দারুণ খুশি যানবাহন চালক ও যাত্রীরা। কমেছে টোল প্লাজা এলাকার চিরচেনা যানজটও। যানজট তো হইতো, যানজট খালি থাকতাম, যাইতো গা 10 মিনিট খালি থাকতাম, নাইলেও কয়সমলা খারে দিয়েছি, কয়সমলা গেছি গা। 30 টাকা করে দেওয়া হইতো, এটা তো আর আসেন না, ডেট আসেন না দেওয়ার। এতদিন তো আপনার নেওয়া হয়েছে, এখন এটা বন্ধ করা হয়েছে, আমার লাগে ভালো হয়েছে। এটি আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে। আমরা শ্রমিক ফেডারেশনের অনেক বাজেটের টাকা মনে করেন যে নিয়ে গেছে। এই ব্রিজের 14 ব্রিজের টাকা মনে করেন যে এখানে উঠছে। এদিকে টোল প্লাজা এলাকায় যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং টোল আদায়ের নামে যেন কেউ চাঁদাবাজি করতে না পারে সেজন্য পালাক্রমে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এখানে সরকারি একটা টোল আদায় ছিল, 10 টাকা থেকে শুরু করে 270 টাকা পর্যন্ত টোল দেওয়া হতো। তো বৃহস্পতিবার থেকে আমরা এই টোল আদায়টা বন্ধ করে দিয়েছি। এখন পর্যন্ত আমরা বন্ধ করে রেখেছি এবং বাকি জীবনেও এটা টোলটা বন্ধ থাকবে ইনশাআল্লাহ আশা করি। ট্রাফিকের নিয়ন্ত্রণে আসছি, তো ট্রাফিকের মধ্যে আবার অনেক জ্যামজাট বাজে, তো জ্যাম যাতে না বাজে এই জন্য দাঁড়িয়ে আছি। হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করতেছি। আর মূলত হচ্ছে এখানে যাতে কেউ টোলের মধ্যে চাঁদাবাজি না করতে পারে সেটা আমরা দেখতেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেতুর টোল আদায় বন্ধ করা। তারই প্রেক্ষিতে সাময়িকভাবে টোল বন্ধ হলেও স্থায়ীভাবে বন্ধের দাবি তাদের। ময়মনসিংহ জোনের সকল মানুষের প্রাণের দাবি ছিল যে এই যে চীন মৈত্রী সেতু, এই সেতুর টোল আদায়ের আর যৌক্তিকতা নেই, এটা অচিরেই বন্ধ করতে হবে। এবং সেই ছাত্র জনতা এবং ময়মনসিংহের মানুষজনের কথা চিন্তা করেই আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। আমরা এটা স্থায়ীভাবে বন্ধের জন্যই দাবি জানিয়েছি, আমরা এটার সাময়িক বন্ধের জন্য দাবি জানাইনি। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে যে শপথ গ্রহণ করেছে, আশা করি যে সরকার এই বিষয়ে অবগত হয়ে একটা যৌক্তিক সমাধান করবেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সেনাবাহিনীর কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সেতুটির টোল আদায় সাময়িকভাবে বন্ধ করেছেন। স্থায়ীভাবে টোল আদায় বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা। যতটুকু করা সম্ভব আমাদের আন্তরিকতা, আমাদের যে প্রচেষ্টা আছে সেটা যাতে আমরা তাদেরকে বোঝাতে পারি, সেই জন্য ডিসি অলরেডি ইফেক্টিভ অ্যাকশন নিয়েছে। এটা রোডস অ্যান্ড হাইওয়েজকে বলে টেম্পোরারিলি এটা করা হয়েছে, বাট এটা বন্ধ করার জন্য প্রসেস তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে নেওয়া হবে আর কি। সড়ক যোগাযোগ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয় বরাবর জানানো হয়েছে, তারা মিনিস্ট্রি থেকে ডিসিশন আসলে
আমরা এটা ফাইনালাইজ করতে পারবো। তবে বর্তমানে টোল আদায় সাময়িকভাবে বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, সেতুটির উপর দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে 40 থেকে 50 হাজার ছোট বড় যানবাহন চলাচল করে। টোল ও ইজারা বাবদ 1992 সাল থেকে এ পর্যন্ত প্রায় 215 কোটি টাকা রাজস্ব আয় করেছে সড়ক ও জনপথ বিভাগ। 32 বছর ধরে এই টোল প্লাজায় বসেই টোল আদায় হয়েছে সেতুর নির্মাণ ব্যয়ের কয়েক গুণ। সর্বশেষ 2 বার ইজারা দিয়েই নির্মাণ ব্যয়ের চেয়ে প্রায় 32 কোটি টাকা বেশি আয় করেছে সড়ক ও জনপথ বিভাগ। যদিও সিন্ডিকেট ইজারায় প্রতিবারই সরকার হারিয়েছে বিপুল অঙ্কের রাজস্ব। চলমান সংস্কার প্রক্রিয়ায় ইজারা সিন্ডিকেটে জড়িতদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি ছাত্র জনতার। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। এখন সকালে নেব আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। মঙ্গলের বুকে লুকানো তরল পানির বিশাল ভান্ডার, নতুন ভূতাত্ত্বিক তথ্যে মিলেছে এমন আভাস। বিজ্ঞানীরা বলছেন সমুদ্র সম পানি রয়েছে মঙ্গল গর্ভে। ধারণা সত্যি হলে লাল গ্রহে প্রাণীর সন্ধান কিংবা মানব বসতি স্থাপনও খুব বেশি দূরে নয়। আরো জানাবেন নুছাদ কামাল। দূরত্বের প্রশ্নে সূর্য থেকে মঙ্গল গ্রহের অবস্থান চতুর্থ, বুধের পর সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। আয়রন অক্সাইডে পরিপূর্ণ মাটির কারণে লালচে কমলা রঙের পৃষ্ঠ বলে মঙ্গল পরিচিত লাল গ্রহ নামেও। পৃথিবী থেকে আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবেও দেখা দেয় মঙ্গল। মঙ্গলের বন্ধুর পোড়া পাথুরে মাটির নিচে বইছে তরল পানির প্রবাহ, তাও এত বেশি যে ওই পরিমাণ পানি দিয়ে আস্ত এক সমুদ্র হয়ে যাবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস জার্নালে সোমবার প্রকাশ করা হয় প্রতিবেদনটি। 2018 সালে মঙ্গল পৃষ্ঠ স্পর্শ করা নাসার ইনসাইট ল্যান্ডার রোবট গ্রহটির ভূতাত্ত্বিক তরঙ্গ বিশ্লেষণ করে। 2 বছর আগে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত 4 বছরের বেশি সময় ধরে মঙ্গলের বুকে 1300-র বেশি কম্পন রেকর্ড করে আউটার স্পেস রোবোটিক এক্সপ্লোরারটি। ওই কম্পনের কারণ বলে মনে করা হচ্ছে ভূগর্ভের পানি প্রবাহকে। 2015 সালে মঙ্গলে তরল লবণ পানির সন্ধান পায় নাসা। তবে এবারের অনুসন্ধান আরও গুরুত্বপূর্ণ, কারণ গ্রহের ভূগর্ভের 11.5 থেকে 20 কিলোমিটারের মধ্যকার ফাটলে মিলেছে পানির বিশাল ভান্ডার। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগোর গবেষক দলের মতে, গ্রহের ইলাইসিয়াম প্ল্যানিশিয়া অঞ্চল থেকে সংগৃহীত এ তথ্য যদি পুরো মঙ্গলের বাকি অঞ্চলেও প্রাসঙ্গিক হয়, তার মানে দাঁড়াবে এই পরিমাণ পানি পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারবে 1 থেকে 2 কিলোমিটার উচ্চতায়। গবেষকরা বলছেন, পৃষ্ঠ থেকে অনেকটা গভীরে তরল পানির সন্ধান মানে অতি ক্ষুদ্র প্রাণের জন্য সহায়ক পরিবেশ গ্রহটিতে অতীতে ছিল বা এখনো আছে। আরও নিশ্চিত হতে গ্রহের বুকে খনন কাজের জন্য ড্রিল মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম পাঠাতে হবে, যা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। নুছাদ কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।